নমস্কার, আমি পূজা। আর সবাই হচ্ছে আমার আগের ভিডিওগুলো দেখে আমার জার্নি, আমার অতীত এগুলো জানতে চেয়েছে যে আমি কিভাবে বাড়িটা কিনেছি বা এখন যেভাবে আছি কিভাবে সেটা করতে পেরেছি। তো আমি বলতে চাই, আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিই তখন মানে তখন আমাকে একজন পড়াতে আসতো, বাড়িতে যেরকম আমার নর্মাল যেরকম সবাই নিজেরাও পড়ে আর বাচ্চাদেরও পড়ায়, তো সেরকম একজন আমাকে পড়াতে আসতো। তো পড়াতে পড়াতে তার আমাকে পছন্দ হয়ে যায়, সেটা আমি তখন তখন বুঝিনি। তো সে পরবর্তীকালে যখন পরে পরে আমাকে সে বলেছিল যে সে আমাকে পছন্দ করে। এবারে আমার তো প্রশ্নই আসে না, অত ছোট বয়সে বিয়ের তো কোনো কথাই নেই। তো এবার যেহেতু আরও মাস্টার, তো সেই সব সেই রকম কোনো ধ্যান ধারণের মাস্টারকে বিয়ে টিয়ে করে এরকম এরকম আমি এগুলো পছন্দও করতাম না, যেহেতু আমি পড়াশোনায় ভালো ছিলাম, পড়াশোনাই করতে চাইতাম। তো এবার সে এরকম পছন্দ এবার আমার বাবারা তাকে তার উপর খুব ভরসা করতো, যে সে যদি কিছু একটা বলতো যে কেন আমি পড়াশোনা করছি না বা কিছু এরকম বলে বলে, যে যখন মাস্টার বাবা মা যেরকম হয়, মাস্টার যদি ভালো, বাবা মার যদি মনে হয় যে মাস্টার ভালো, তাহলে তার উপর পুরো বিশ্বাস করে ফেলে, সে যেটা বলে সেটাই বিশ্বাস করে ফেলে। তো সেরকম সেরকম এবার সে আমাকে এরকম বলতো, আমি বাড়িতে এসে বলতাম মাকে, তখন আমি বলতাম যে আমি পড়তে যাব না। তো তখন যেহেতু আমি পড়তে যাব না বলেছি, এবার সেই জন্য আমার বাবা আমার মাথায় এসেছে উল্টোপাল্টা বলতো যে আমি পড়তে চাইছি না, ফাঁকি মারছি, হ্যান ত্যান এইসব এইসব বলে বলে এবার আমি রিজনটা বলতে পারতাম না ভয়ে, যে যে আমাকে কি বলবে না বলবে, মারবে ধরবে, সেই জন্য আমি আর কিছু বলতে পারতাম না। তো আমি এইভাবে এইভাবে আছি। এবার প্রায় ক্লাস 11-এ, তখন 11-এ সে আমাকে পড়াতো। তো এরকম 10 গেল, 11-এ এবার সে আমাকে বলছে যদি সে আমাকে বিয়ে করতে চায়, সেটাই বলেছে, সে আমাকে বিয়ে করতে চায় এবং তাদের বাড়ির লোকেরা, তার মা ছাড়া তাদের বাড়ির লোকেরা আমাকে পছন্দ করে। আমি তো সেসব কোনো কথাই কানে নিচ্ছি না। এবার সে তারপরে সে আমাকে বলছে যদি তুমি আমাকে বিয়ে না করো সে মরে যাবে, হ্যান করবে ত্যান করবে, সেসবও যখন আমি কিছু শুনছি না, তখন সে আমাদের এরিয়াতে বা সব এরিয়াতে যেমন নেতারা থাকে, এবার তাদের ওই নেতাদের সাথে পরিচিত ছিল। এবার সে বলেছে আমাকে যদি তুমি বিয়ের জন্য যদি হ্যাঁ না করো, তাহলে সেই নেতাকে বলে আমার বাবা আমাকে মেরে ফেলবে বা এরকম এরকম ভয় দেখিয়েছে। আর আমি সেটা ভয় পেয়ে গেছি। ভয় পাওয়ার পরে এখন যেরকম আমি প্রতিবাদী, সেরকম আমি আগে ছিলাম না। আগে আমি খুব যেহেতু আমি বাবা মার একটা আমি আগেই বলেছি, তো আমার বাবা মা ছাড়া আমি ঘর থেকে কোনোদিন বেরোতামও না। আর বাড়িতেই থাকতাম, বাইরের জগৎ সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতাই ছিল না, যে বাইরের জগৎ কীরকম বা কিছু। আমি পড়তে যেতাম, পড়া থেকে আসতাম, বাড়ির পাশে যেহেতু পড়া থেকে আসতাম, তো এইভাবেই চলতো। স্কুল যেতাম, পরে যেতাম, বাইরে বেশি বাইরে বলতে আমাদের ভাই বোনের যেরকম খেলা, বলেছিলাম 11টা ভাই বোন, তো তাদের সাথেই খেলতাম এই অবধি। এর বাইরে যে কিছু আছে বা আমি কোনোদিন, অনেকে যেমন আছে বাচ্চারা মামা বাড়ি গিয়ে থাকে, মাসির বাড়ি গিয়ে থাকে, আমি কোনোদিন থাকিনি আমার বাবা মা ছাড়া। আমার মা যদি যেত তাহলেই, বা বাবা গেলে তাহলেই, নাহলে আমি কোনোদিন কারো বাড়িতে কখনো একা কোনোদিন রাত কাটাইনি। তো এরকম ব্যাপার নেই, এরকম আমার ভয় লেগে গেছে। এইবারে সে আমার বাবাকে, তার বাড়ির লোক, সে আমার বাবাকে বলেছে যে সে আমাকে বিয়ে করতে চায়। এবার যেহেতু এবার ওর বাবা, বলতে গেলে ওর দিদি বাবারা খুব শিক্ষিত, বাবা ওর ইঞ্জিনিয়ার ছিল আর দিদি কলকাতার একটা নামি কলেজের প্রফেসর। তো এবার সেই জন্য আমাদের বাড়ি থেকেও রাজি হয়ে গিয়েছে, যেহেতু আমার 18 বছর তখন হয়নি। তো সেই জন্য সেহেতু তখন আর ইয়ে হয়নি। এবার 18 বছর যেহেতু আমার 11-এ তো 18 বছর হয় না, তো সেই জন্য তখন ছিল এরকম, তখন তখন আমাকে পড়াতো, আমাদের বাড়িতে আসতো যেত, বাড়ি থেকেও সব রাজি হয়ে গেছিলো। দিয়ে ভালো কথা, এবারে আমিও তখন রাজি, তখন আমিও রাজি হয়ে গেছি যে এরকম এরকম, যেহেতু ভয়ে রাজি হয়ে গেছি, তখন আর বাড়িতে কিছু বলতে, বাবা আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি বললাম ঠিক আছে, আমি বললাম ঠিক আছে তাহলে, সবাই যখন বলছে তো ভালো কথা। তো এবার আমি আর বলিনি যে এরকম ভয় দেখিয়েছে বা কিছু। তো এইভাবে এইভাবে বিয়েটা এবার 18 যখন হলো, তখন আমার রেজিস্ট্রি দিয়ে দিল। এবার 19-এ তখন আমাদের কালীঘাট মন্দিরে গিয়ে বিয়ে হলো। কালীঘাট এমনি বাড়িতে অনুষ্ঠান না, যেহেতু ওর মা পছন্দ করতো না, সেই জন্য যেহেতু ওর দিদি জামাইবু আর ওর বাবা দিয়ে বিয়েটা দিয়েছে সবাই মিলে। আমার বাবা, মাসি, দিদা সবাই গিয়ে কালীঘাটে, যে ধুমধাম করে বিয়ে দিতে পারবে না, যেহেতু ওর মা যেহেতু মানেনি, ওদের কথা ছিল কি ওদের দেশে গিয়ে ধুমধাম করে বিয়েটা দেবে ওরা, এখানে মন্দিরে বিয়ে দিয়ে দেবে। তো তারপরে গিয়ে আমরা ভাড়া ঘরে ছিলাম, যেহেতু ওর মা একটু অরাজি ছিল, তাই জন্য ওর বাবাই বলেছিল যে তোরা এই ঘরটায় থাক। তারপরে আবার 2 মাস পরে ওর মা মেনে নিয়েছিল, তখন আমি ওদের বাড়িতে চলে গেছিলাম।
এইবারে সমস্যা হচ্ছে কি, এইবার ওদের বাড়িতে মানে ওর মাই আমাকে নিতে এসেছিলো যে সব ঠিক আছে, আমার যা হয়েছে হয়েছে, তোরা করেছিস, ওর বাবা টাবা যা বুঝিয়েছে এই বলে আমাকে মানে ভুংভাং বুঝিয়ে মোটামুটি বাড়িতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরেই শুরু হলো আসল কাহিনী। এবার সমস্যা, ওর মায়ের প্রধান সমস্যা অন্য কোথাও ছিল না, প্রধান সমস্যা ছিল আমরা ব্রাহ্মণ ছিলাম না, ওরা ব্রাহ্মণ ছিল। আর ওর মায়ের ইচ্ছা ছিল ওর ছেলেকে ব্রাহ্মণের মেয়ে দেখে বিয়ে দেবে, এইটাই ওর মায়ের হচ্ছে মেন সমস্যা ছিল এইখানটায়। তো সেইটা নিয়ে এবার মায়ের শুরু হলো সমস্যা আমাকে নিয়ে, এটা ছবি না সেটা ছবি না, মানে আমি আমি ওই বাড়িতে সাড়ে 3 বছর সংসার করেছি ওই বাড়িতে। তো 3.5 বছর আমি কোনোদিন ঠাকুর ঘর ঢুকতে পারিনি, কোনোদিন আমাকে ঢুকতে দেয়নি, মানে আমি কখনো হাঁড়িতে ভাত বেড়ে খাইনি, মানে আমাকে কিছু ছুতে দিত না। দিয়ে তারপরে এই হলো, এবার তো সমস্যা, এবার যখন বাড়িতে চলে গেল, আমার যে আগের যে হাজবেন্ড ছিল তার একটা স্বভাব ছিল মেয়েবাজি করা, মানে সে একটার পর একটা গার্লফ্রেন্ড রাখতো। সে সে মানে তার বাড়িতে সবাই শিক্ষিত হলো, সেও শিক্ষিত ছিল কিন্তু সে কাজ করতো কল সেন্টারে। এবার কল সেন্টারে তো ব্যাপার, বেশিরভাগই লোকে এরকম একটা ছাড়া একটা গার্লফ্রেন্ড, একটা ছেলে একটা, আর আমি তো ঘর থেকে বেরোতামই না, মানে আমি ঘর থেকে বাইরে পাই বার করতাম না, এরকম বিয়ের পরেও তাই। আর আমি যেহেতু আমি বলেছি আমি মাধ্যমিকের পর থেকে আমি টিউশন পড়াই, তো সেও যেহেতু পড়াতো, তো আমি তখন টিউশনটা আমার শ্বশুরবাড়িতেই পড়াতাম। তখন আমার প্রায় ছিল হচ্ছে 15-16টা স্টুডেন্ট আমার শ্বশুরবাড়িতে, তখন ওরা পড়তে আসতো। এবার যেহেতু অনেক স্টুডেন্ট হয়ে গেছিলো, এবার যেহেতু ওরা ফ্ল্যাটে থাকতো, গ্রাউন্ড ফ্লোরে থাকতো, তো সেই জন্য পড়াতে কেউ অবজেকশন করতো না। এবার যেহেতু অনেক স্টুডেন্ট হয়ে গেছিলো, তখন কী হয়েছিল, তখন আমি পাশে একটা ঘর ভাড়া নিয়ে পড়াতাম, মানে সেই ঘরে ও সকালে পড়াতো, আমি বিকালে পড়াতাম। তখন আমার প্রায় 25টা স্টুডেন্ট ছিল, তখন আমি 2টো ব্যাচে পড়াতাম, 4টা থেকে 6টা, 6টা থেকে 8টা। তো এইভাবে বারবার, মানে ওর যেহেতু মেয়ের সমস্যা, এবার একবার করে ধরা পড়ে আর একবার করে তোমার হচ্ছে ক্ষমা চায় যে আমি আর করব না। প্রথম 3বার এরকম করেছে, আমি ওর বাবা আমাকে জানাইনি কিছু, যে এবার আমার সমস্যা কি, আমার কি ব্যাপারটা হয়েছে, আমি তো বাড়িতে যেতাম না তখন, আর বাড়িতে যাওয়া বন্ধ হয়ে গেছে আমার, যেহেতু আমার বাড়িতে যাওয়ারও কোনো রাস্তা নেই, এবার আমি কোথায় যাব, এই জন্য আমি বেরোতেও পারছি না, এবার আমাকে ক্ষমাটাই করতেই হবে, এবার হাতে পায়ে ধরে ক্ষমা। এবার যখন 4বারের বেলা এরকম আবার ধরা পড়ে, তখন আমি হচ্ছে ওর বাবাকে বলি, যেহেতু ওর বাবা মানে ওর মা এরকম করতো, তো ওর বাবা মানে একটু সাপোর্ট করতো না ওর মাকে, মানে যেরকম করতো, কেন করো তুমি অন্যের মেয়ে নিয়েছো, বাবাটা ভালো। আর ওর দিদি মানে এরকম ননদ, মানে লোকের ননদ নিয়ে, আমার এবারের ননদ নিয়ে আমার প্রচুর সমস্যা, কিন্তু ওই বাড়ির ননদ নিয়ে মানে ওই মানে আমার যে ননদ ছিল আগের, মানে পাস্টে আগের হাজব্যান্ডের, সে মানে উনি আমার থেকে 20 বছরের প্রায় বড় ছিল, মায়ের মতন, এত ভালো ছিল, মানে তাকে নিতে আমার সারা জীবনে কোনো অবজেকশন নেই, মানে সে ছিল বলেই আমি 3.5 বছর টিকতে পেরেছি এই বাড়িতে, আর নাহলে আমি টিকতে পারতাম না। সে সবসময় আমাকে সাপোর্ট করতো যে অন্যের মেয়ে নিয়ে এসছো, ছোটো মেয়ে, এত অল্প বয়সী মেয়ে তোমরা নিয়ে এসছো, কেন তোমাকে ওর উপরে এত অত্যাচার করো, কেন বা কিছু করো। তো এইরকম অনেক অত্যাচার করতো, মানে ওরা যদি 4 তরকারি রান্না করতো, আমাকে 2 তরকারি দিয়ে খাওয়া দিত, বাকি আর দুটো দিত না। এবার আমার বাবা আমার, আমি একটা যেহেতু মেয়ে, বাবাকে আমি মানে কোনোদিন বলতামও না যে আমি এরকম কষ্টে আছি বা কিছু, এরকম যাতে দুঃখ পাবে, তো সেই জন্য আমি কিছু বলতাম না। এবার এইভাবে চলছে, যখন 4বারের বেলা, তখন আমার এই ওর বাবাকে আমি জানাই যে এরকম তোমার ছেলে বারবার এরকম করছে, আর যেগুলোই করে সেগুলো তোর ফোনে মেসেজ থাকে, ফটো থাকে, এবার আমি সব দেখিয়েছি, মানে আগেরগুলো আমার কাছে যেগুলো ছিল সেইগুলোও আমি দেখিয়েছি। এবার তখন ওর বাবা বললো ঠিক আছে আমি ওকে বোঝাবো, ও আর করবে না। এইটা হলো, হওয়ার পর 5 নম্বর বার আবার ধরা পড়েছে। এইবার ধরা পড়েছে তার এই মানে 5 নম্বর বারটা ধরা পড়েছে, এই 5 নম্বর আর মানে 6 নম্বর বার, মানে 6 নম্বর বারে আমি তো বলছি কথাটা, মানে 5 নম্বর বার ধরা পড়েছে। ধরা পড়ার পরে 1 মাস 1.5 মাস পরে ওর বাবা মারা গেছে, হার্ট অ্যাটাক, স্ট্রোক হয়ে গেছিলো, তো মারা গেছে। তা মারা টারা যাওয়ার পরে কিছুদিন ঠিকঠাক ছিল, আর তার মধ্যে তো গালিগালাজ, মানে মারধর আছেই, মানে যেহেতু ওইখানে ওইদিকে মন, তো ওইদিকে বাড়ি এসে তো অশান্তি, তো ওরকম আমি যেহেতু ঘরেই, আর কি আমি যত টাকা ইনকাম করতাম, আমি বলেছিলাম যখন বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম, আমি তো প্রতিজ্ঞা করে বেরিয়েছি যে আমার নিজের একটা ফ্ল্যাট কিনতে হবে। ওর কথা ছিল ফ্ল্যাট কিনতে হলে আমার সঙ্গে জয়েন্টে ফ্ল্যাট কিনতে হবে, তুমি একা কখনো কিনতে পারবে না। আর আমার সব টাকা নিয়ে নিত, মানে পড়াতাম যা টাকা আমি, আর তখন আমি সেলাইও করতাম, শুধু পড়াতাম না, এই যে মেশিনের কাজটা, এটাও আমি মাধ্যমিক পরীক্ষার পরেই টিউশন পড়ার টাকা দিয়ে আমি এই সেলাই মেশিনটা কিনেছিলাম। তখন থেকে আমি ছোটোখাটো সেলাই করতাম, আর সেলাই টেলাই করে, আর আমি কিন্তু কোথাও সেলাই শিখিনি, মানে কোর্স
কোর্স করিনি, কোথাও আমি কোনো রকম কোর্স করিনি সেলাইয়ের। আমি ওই সেলাই প্রথমে আমি মানে জিনিসপত্র খুলে খুলে করতাম, তারপরে আমি কলেজ স্ট্রিট থেকে বই কিনে নিয়ে এসে পড়ে নিজে করতে করতে আজকে অনেক বছর করতে করতে পুরো হয়ে গেছে। তারপরে একটু দেখে দেখে একদম তো সব কিছু দেখে দেখে কোনো নেই। আর এই কাজটা মানে আমি কোথাও প্রফেশনালভাবে বা কারোর কাছে এইভাবে আমি কখনো শিখিনি। তো ভালো কথা, তো তখন থেকেই তো যে আমি মেশিনটাও চালাই আর টিউশনে পড়াই, তখন আমি অনেক টাকাই মানে ভালোই ইনকাম করি, তো সব টাকা নিয়ে নিত ওরা। তা ভালো কথা, আমি তো তখন কিছু টাকা পয়সা জমাতেও পারিনি, যেহেতু নিয়ে নিত। তো আমাকে ব্যাংকের অ্যাকাউন্টও খুলতে দেয়নি, আমাকে জয়েন্ট অ্যাকাউন্টই খুলতে হয়েছিল। তো পরবর্তীকালে আমি নিজের একটা অ্যাকাউন্ট খুলেছিলাম, ওই বাড়িতে থাকতেই আমি খুব ঝামেলাঝাটি করে একটা অ্যাকাউন্ট, আমি কেন নিজের অ্যাকাউন্ট খুলবো না, সবাই তো খুলতে বলছে। তো আমি সেই জন্য খুলেছিলাম পরবর্তীকালে। তো এইভাবে হলো। ওর বাবা যখন মারা গেল তখন ও দিদি বোঝালো যে তুই আগে যা করেছিস এখন কিন্তু কিছু করিস না, কারণ ওর বাবা ওকে মানে বাবা আমাকে সাপোর্ট করতে পারে, যেহেতু আমি ওই বাড়িতে পুরো আমার পুরো মানে অথই জলে ভেসে গেলাম পুরো ওই বাড়িতে। ওর মা তো পছন্দই করে না, মানে মা তো খারাপ ব্যবহার করে, মানে 5 দিনের ফ্রিজের ভাত একটু একটু করে যেগুলো বাঁচে সেগুলো রেখে রেখে আমার খেতে দিত। তো আমি সেইগুলো বলতে চাইছি না, মানে সেই ঘটনা বললে তো অনেক বড় হয়ে যাবে, সেইটা আমি বলতে চাইছি না। তো এইভাবে হলো। এইবারে 6 নম্বর বেলাতে একবার কী হয়েছে, এই ঘটনাটা বলি নাহলে বুঝতে পারবেন না। এবার কি হয়েছে, ও মানে সেদিন ছিল রবিবার, রবিবার তো কোনো অফিস ছুটি থাকে, রবিবার ওদের অফিস ছুটি থাকতো, কিন্তু ও বললো আমার অফিসে এক্সট্রা ডিউটি আছে বলে অফিসে বেরিয়ে গেলো দুপুর 4টের দিকে। এইবারে 4টে, তখন বাজে হচ্ছে রাত 12টা, 12টা 12:30 এরকমই, 11টা থেকে শুরু হয়েছে ঘটনাটা, 11টা বাজে ধরো সেরকম, 11টা 11:30। তখন ওর মা আমাকে বলছে তুই ফোন কর আমার কাছে, আবার ফোনটা সুইচ অফ করে রেখেছে, এবার আমার কাছে অফিসের নাম্বারও নেই কিছু, আমি মানে ঘরোয়া, পুরো ঘরোয়া, মানে আমাকে ঘরে মানে ঘরোয়া গাই যাকে বলে আমি তখন সেরকম ছিলাম। তো এবার আমাকে বললো ফোন কর, আমি তো আমার কাছে তো ফোন নাম্বার নেই, ওর মায়ের কাছে অফিসের টিএলের ফোন নাম্বার ছিল, ওর মা ফোন করেছে। এবার লাউড স্পিকারে দেওয়া, যেহেতু আমি বলছি তুমি লাউড স্পিকার দাও আমি একটু তাহলে শুনি। এবার লাউড স্পিকারে দিই, যেহেতু এখন ছেলের ব্যাপার তাই জন্য উনি আমাকে বলছে এসে ফোনটা করতে। এবার যেহেতু ছেলের ব্যাপারে লাউড স্পিকার দিয়েছে, এবার টিএল বলছে হ্যাঁ ও তো অফিসে এসেছিলো ওর গার্লফ্রেন্ডের সাথে বেরিয়েছে। আমার তো মাথায় বজ্রাঘাত, আবার সেম কেস। এইবারে ওর মা ফোনটা কেটে দিয়েছে। এবার আমি বলছি তুমি আমাকে নাম্বারটা দাও আমি কথা বলছি, টিএলকে ফোন করেছি। দিয়ে বলছে হ্যালো, আমি বলছি হ্যাঁ আমি, বলছি আপনি কে বলছেন, আমি বলছি আমি তোর ওয়াইফ বলছি। বলছে ওয়াইফ, ওর তো বিয়েই হয়নি, ও 4 বছর ধরে একই অফিসে কাজ করে, ঠিক একই কল সেন্টারে, তো ওর তো বিয়েই হয়নি। আমি বলছি না ওর তো বিয়ে হয়ে গিয়েছে। আমি বললাম যে এত বছর বিয়ে হয়েছে, বলছে ও তো এখানে বলে রেখেছে ওর তো এখানে গার্লফ্রেন্ড আছে, তাকে বাড়িতে ছাড়তে গেছে, আর ফোন বন্ধ করে রেখে দিয়েছে, সেই জন্য রবিবার তাকে নিয়ে ঘুরতে ঘুরতে গেছে, অফিসে কার বার্থডে ছিল জানি না আমি, সেইটা সেলিব্রেট করে তাকে বাড়িতে দিতে গেছে। এইবারে আমি বলেছি যে দাদা ওকে একটু বলছে ওর তো ফোন বন্ধ, আমি যে মেয়েটার সাথে গেছে তাকে একটু ফোন করে বলুন। বলছে তার ফোনও সে ফোন করে দেখেছে তার ফোনও বন্ধ। ভালো কথা, এবার আমি ওকে বলছি কি আপনি আমাকে সব কথা বলুন, আমি এখন থানার সামনে দাঁড়িয়ে আছি, আমি থানায় এসেছি বলতে যে আমার বর এরকম মিসিং। এইবারে ও ভয়তে সব কিছু বলে দিয়েছে, কী বৃত্তান্ত, তার মেয়েটার মায়ের নাম্বার দিয়েছে। মানে ভাবুন, ওরা মেয়েটার মায়ের নাম্বার, ও মায়ের সঙ্গে পরিচয়, তাদের বাড়িতে যাওয়া আসা, মানে কী অবস্থা সেখানে, মানে দিয়ে এবার আমি জানি না তাদের সঙ্গে কী ব্যাপার না, তাদের বাড়িতে যাওয়া আসা, গার্লফ্রেন্ড। এবার সেই বিষয় হলো, মেয়েটারও কিন্তু বিয়ে ঠিক, মেয়েটারও কিন্তু অন্য কারোর সঙ্গে বিয়ে ঠিক, তার তার মানে তার যে বয়ফ্রেন্ড সে হায়দ্রাবাদে থাকতো। সেই ঘটনাটা আমি পরে পরে বলছি, সেই ঘটনাটা আমি কীভাবে সেটা জানতে পারলাম। দিয়ে এইবারে সে এরকম হলো। এইবারে ও ফোন তোলেনি, এবার রাত তখন 12:30 এরকমই হবে বাড়িতে এসে। এইবার তো এসে তো আবার তুমুল অশান্তি, ওর বাবা তো এখন মারা গেছে, আর তো না 5 নম্বর বেলার বাবা ছিল, তখন ওর বাবা সামলেছে, এখন তো বাবা নেই। এবার তো ওর মায়ের সাথেও খুব ঝামেলা লেগে গেছে, ওর সাথেও খুব ঝামেলা লেগে গেছে। আমি বলছি আমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাবো। তো এবার আমার সমস্যা কি, আমি তো বাড়িতে যেতে পারবো না, এবার আমি কোথায় যাব, আমার এতদিন ভয়ে ওর সঙ্গে থাকার কথা হচ্ছে এই জন্যেই যে আমার বাড়িতে যাওয়ার উপায় নেই, আমি এত অল্প বয়সে কোথায় যাব, কিছু দুনিয়া যায় না, হাতে টাকা পয়সা কিচ্ছু নেই, আমি কীভাবে বেরোবো, এইসব চিন্তা ভাবনা মাথায় সবসময় ঘুরতে, দিয়ে আমি যা হোক অত্যাচার সহ্য করে থেকে গেছিলাম এতদিন ধরে। এবার আমি বলছি আমায় বের করে দাও, আমি আজকের জন্য মানে আমাদের মানে যে ফ্ল্যাটটা ছিল তার পাশেই বললাম ভাড়া ঘরে পড়াতাম, সেই ভাড়া ঘরটা ছিল, আমি আজকে ভাড়া ঘরে থাকবো। ওইখানে খাটফাট সব ছিল, ওখানে যেহেতু পড়াতাম খাটের ওপরই পড়াতাম, খাটটার সব ছিল। আর ওই ভাড়া বাড়িটা আমার বাবার একটা বন্ধু ছিল, মানে আমি জ্যাঠা বলতাম তাকে, তার বাড়িতে। তাই আমি বলি কি আমি ওই বাড়িতে থাকি। এবার ওরা দরজা বন্ধ করে দিয়েছে যে বেরোতে দিলে ওদের বদনাম হবে, আবার এরকম ঝামেলা হবে, বদনাম হবে। তো সেই জন্য এত রাতে যে বেরোতে দেবে না। এইবারে তো এবার খুব চিল্লামিল্লি, মারধর, আমাকে মারধর করছে, বলছে মারধর করে বলছে আমি এগুলো আর করবো না, এরকম ব্যাপার। তো এইবারে
ও গেছে বাথরুমে, আমার তখন মানে এত আমি মানে ডিপ্রেসড হয়ে রয়েছি, আমার মনে হচ্ছে আমার আর বেঁচে থাকার কোনো উপায় নেই, মানে বেঁচে থেকে আমি কী করবো, আমি বাড়িতেও যেতে পারবো, আর আমার মা যেহেতু চলে গেছে, আমি যদি এখন বেরিয়ে যাই সংসার ছেড়ে, তাহলে লোকে আমাকে এটাই বলবে যে মা যেরকম মেয়ে সেরকম, এই কথাটা আমি শুনবো না। কারণ আমার তো এখানে কোনো দোষ নেই, আমার সংসারে কী হচ্ছে সেটা তো আর কেউ কিছু বুঝছে না। হ্যাঁ, এবার আমি ওর দিদিকে ফোন করেছি সেই সময়। ওর দিদি তখন ফোনটা অত রাতে যেহেতু হয়তো ফোন সাইলেন্ট করা ছিল, ফোনটা তোলেনি। মানে দিদিকে এইটাই বলতে ফোনটা করেছিলাম, দিদিকে আমি বেরিয়ে যাবো এরকম কিছু বলো কিছু ব্যাপার, এই কিন্তু ফোনটা তোলেনি। এইবার আমি মানে এত মেন্টালি ট্রমাতে, আমি তখন ঘরের বাইরে অ্যাসিডের বোতল ছিল, আমি অ্যাসিড খেয়ে নিয়েছি। এইবারে খেয়ে নেওয়ার পরে তো আমার মুখ থেকে রক্ত, গ্যাজা উঠছে, মুখের সব তো শাল টাল উঠে যাচ্ছে, মানে কথা মানে বেরোচ্ছে মানে হালকা হালকা, আমি পড়ে গেছি, মানে খাওয়ার পরে আমি পড়ে গেছি, এবারে মুখ দিয়ে অ্যাসিড বেরোচ্ছে। ও তখন বাথরুম থেকে বেরিয়ে চিৎকার করেছে, ওর মাকে ডাকছে যে পূজা অ্যাসিড খেয়ে নিয়েছে। এইবারে এই চিল্লানোতে ফ্ল্যাটের পাশে না বস্তি ছিল, এবার বস্তির লোকদের ব্যাপার কী হয়, কারোর বাড়িতে যদি একটা কুয়ো রাখে, ওরা একদম পুরো জড়ো হয়ে যায়। আর এই জড়ো হওয়াতেই আমি বেঁচে গেছি, আজকে এই মানে আপনাদের সামনে বসে আছি। দিয়ে এবার ওর মা বলছে, এতটাই অমানুষ, বলছে কি ওর বাবার বাড়ির সামনে ফেলে দেওয়া, মানে আমার যেখানে থাকতাম ওদের বাড়ি থেকে আমাদের বাড়ি 5-6 মিনিটের রাস্তা, বেশি দূর না, ফেলে দেওয়া। দিয়ে ওখানে ওখানে মরে যাবে আমাদের এখানে মরলে আমাদের এখানে কেস হবে, এইটা বলছে। দিয়ে এইবারে ওই যেহেতু বস্তির লোক বললাম সব জড়ের কাছে, বলছে হ্যাঁ কেন, পুলিশ ডাকো, এক্ষুনি পুলিশ ডাকো, ওকে ডাক্তারখানে নিয়ে যাও, নাহলে আমরা পুলিশকে ফোন করবো। এইবার ওরা যেহেতু মা আর ছেলে থাকে, আর আমি 3 জনে থাকতাম, যেহেতু মা ছেলে, যেহেতু এখানকার না, ওদের বাড়িও অন্য জায়গায়, ওদের বাড়ি হচ্ছে বর্ধমান ছিল। তো ওরা ভয় পেয়ে গেছে যে পুলিশ ডাকবে, এখন পাড়ার লোক, আর আমি তো ওই পাড়ারই মেয়ে, ওরা আমাদের পাড়াতে মানে থাকতো ফ্ল্যাটে, আর আমি ওই পাড়ারই জন্ম, ওই পাড়ারই সব। তো তারপরে ওরা ওরকম বলাতে এবারে ওরা আমাকে তখন হসপিটালে নিয়ে যেতে বাধ্য হয়। এইবারে তখন ওলা নাহলে উবের কিছু একটা ছিল, আমার অত খেয়াল নেই, সেই সময় কিছু একটা বুক করেছে গাড়ি অনলাইনে, ওলাই বোধহয় হবে সম্ভবত। যা হোক বুক করেছে, বুক করে এবার মানে ওই বস্তির লোকরাই সব এসছে আমার বাড়িতে, এই বাড়িতে এসে আমাকে ধরে ওলা অবধি নিয়ে গেছে। এবারে বলছে কি, এবার ওলাওয়ালা এরকম দেখে, আমার পুরো জ্ঞান আছে, আমি জ্ঞানটা হারাইনি, মানে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, গ্যাঁজা বেরোচ্ছে, কিন্তু আমি জ্ঞানটা হারাইনি। তো এবার ওলালা বলছে আমি এরকম পেশেন্ট নেবো না, এই পেশেন্ট নেবো না, রাস্তায় যদি মরে যায় তাহলে আমাকে নিয়েও টানাটানি হবে, কেস হবে। তো ওরা বলেছে আমাদের মাঝপাতে তোমরা নামিয়ে দেবে, মাঝপাতে নামিয়ে দেবে, হসপিটালে আগে নামিয়ে দেবে, নাহলে মাঝপাতে নামিয়ে দেবে, আমরা চলে যাবো। এইবারে গাড়ির মধ্যে তুলে মা ছেলে বলছে রাস্তার মধ্যে নামাবো, রাস্তার মধ্যে ফেলে দিয়ে আমরা চলে যাবো। আমি তখন মানে ওই অবস্থায়, মানে আমি মৃত্যুপ্রায়, আমি পুরো মৃত্যুপ্রায় মানুষ একটা, ওরকম অবস্থা আমার আমি তখন মানে পরিষ্কার বলতে পারছি না, আমি এটাই ওদের বলছি যে আমি একটু পরে মরে যাব, একটা মৃতপ্রায় মানুষের সাথে তোমরা এইভাবে কী করে করতে পারো, মানে এইটাই বলছি ওদেরকে। এইবারে তখন ওলার যে ড্রাইভার ছিল, বলতে গেলে সেই ড্রাইভারের জন্য আমি আজ যেখানে বসে হয়তো আছি। তো সেই ড্রাইভার, সবাই ভগবানের কি কৃপা, সেই ড্রাইভার বলে ওরা ঝগড়া, মানে ড্রাইভারের সঙ্গে বিশাল ঝগড়া শুরু করে দিয়েছে, আমাদের মাঝপথে নামো, আমরা পেশেন্ট নিয়ে নেমে যাবো। আর ড্রাইভার যেহেতু ওরা রকম বলছে যে ফেলে দেবো, ড্রাইভার বলছে আমি টানা হসপিটালের সামনে গেটেই নিয়ে যাবো। ড্রাইভারের সঙ্গে কথা ছিল কি ড্রাইভার আগে নামিয়ে দেবে, আর ওরা এটাই ভেবেছিল আগে নামিয়ে দিলে ওরা আমাকে ফেলে দিয়ে চলে যাবে। যা হোক কিছু কেউ কী করবে আমি সেটা জানি না, মানে এটাই বলছিল যে ফেলে দিয়ে চলে যাবে। তো ড্রাইভার বললো, তারপরে ড্রাইভার আমাকে একদম সোজা এনআরএসের সামনে, এনআরএস যারা কলকাতার ধারে থাকে বা মানে নীলরতন সরকার মেডিকেল কলেজ, তো ওইখানে ইমার্জেন্সির সামনে আমাকে পুরো গাড়িটা দাঁড় করায়। এবার ওরা তো তখন ভয় পেয়ে গেছে, সঙ্গে সঙ্গে যেহেতু এটা মানে এরকম কেস, তো সঙ্গে সঙ্গে পুলিশ চলে এসে ওদের নামে তো কেস হয়েছে। তখন আমাকে মানে জিজ্ঞেস করে, তখন আমি জ্ঞান হারাইনি, তখন আমি কিন্তু সব দেখতে পাচ্ছি, মানে বুঝছি, মানে ঘোরে 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 একদম ঘোরে আছি, মানে রক্ত ওগুলো তো বাদিয়ে দিন, ওগুলো তো পড়েই যাচ্ছে। এবার আমাকে পুলিশ এসে জিজ্ঞেস করছে, না আমি তখন আর কোনো কথা বলতে পারছি না, মানে গাড়ির মধ্যে তাও একটু বলতে পারছিলাম, ওখানে এসে পুরো বন্ধ, মানে মুখে আর কিছু বেরোচ্ছে না, শুধু এইরকম বেরোচ্ছে। এবার পুলিশ এসে জিজ্ঞেস করছে যে তোমার নাম কি, আমি তো বলতে পারছি না, ওরা তখন নামটা বলেছে। এবার বলছে যে তোমাকে কে খাইয়ে দিয়েছে। আমি তখন সত্যি কথাই বলেছি, আমি মিথ্যা কথা বলতে আমি কোনো দিন ভালোবাসি না, আমি তখন সত্যি কথা বলেছি যে আমি খেয়েছি, মানে ইশারায় বলেছি এরকম এরকম করেছে আমি। তখন তাও ওদের নামে কেস হয়েছে, কেন ওরা হয়তো ভাবছে আমি ভয়ে বলছি বা কিছু, দিয়ে ওদের নামে কেস হয়েছে। সঙ্গে সঙ্গে তো আমাকে আর কিছু জিজ্ঞেস করেনি, আমি পুরো কেস ফেস করে আমাকে এমার্জেন্সিতে পুরো ওপরে নিয়ে চলে গেছে, মানে ওদের ওপরে যে থাকে ওয়ার্ড সেইখানে নিয়ে গেছে। তো সেইখানে নিয়ে গিয়ে তো আর
মানে সেই যে যন্ত্রণা ওর থেকে আমার মনে হয় মানে মৃত্যু যন্ত্রণা আরও কম। ওই যে যন্ত্রণা, ওই দুটো নাকে আমার পাইপ, মুখে এরকম মোটা পাইপ, পুরো পেটের ভেতর, মানে মুখ দিয়ে পুরো পেটের ভেতর, মানে আমাকে 4-5টা নার্স চেপে ধরে রেখে ঢুকিয়েছে, মানে ওয়াশ করবে ভেতরে, ওয়াশ করার জন্য। মানে সেইটা মানে বলার বলার মতো না, সেই যা কষ্ট আমি পেয়েছি। সেইভাবে দিয়ে এবারে ওইরকম ওয়াশ টোয়াশ করার, ওরা আমাকে রেখে, যেহেতু কেস হয়েছে, আমাকে ওইভাবে হসপিটালে রেখে আমার বাবাকে ফোন করেছে, ওরা বাবাকে ফোন করে বেরিয়ে গেছে হসপিটাল থেকে, আমাকে রেখে দিয়ে বেরিয়ে গেছে। আর আমার বাবারা তো ওইভাবে শুনে হাউমাউ করতে করতে পুরো হসপিটালে এসছে। বলেছিলাম যেহেতু মাও এসেছিলো, তখন মাও জেনেছে, বাবা মাকে বলেছিল, মাও এসেছিলো, আমার দিদা, বাবা, মা সবাই এসেছিলো। এবার যেহেতু আমার মায়ের ওপর আমার এরকম রাগ, মানে মা যেহেতু আমাকে ছেড়ে চলে গেছে, বাবাও যদি বিয়ে করেছে, আমি কারোর সাথে কোনো কথা বলিনি। আমি সত্যি বলছি, আমি কিছুই করি, শুধু আমার দিদার সঙ্গে সম্পর্ক ছিল, তো দিদা আমার কাছে তখন ছিল। তো ওইভাবে তো রাখলো। এবার আমি যখন শুয়ে আছি, মানে মানে আমি এরকম করিডোরে, মানে কোনো বেড নেই, হসপিটালে কোনো বেড নেই, স্ট্রেচারের মধ্যেই শুয়ে আছি। আর সেইভাবে এবার ডাক্তার তো অনেক ওষুধ দিয়ে গেছে, মানে ওয়াশ করে ওষুধ দিয়ে গেছে। আর তখন যে ওরকম হয় বোধহয়, নাল পড়ে, মানে ওরকম ওষুধ দেওয়াতে না নাল বেরোচ্ছে, মানে ভেতর থেকে হয়ে মুখ থেকে, পুরো মুখ, আমার এই দাঁত থেকে শুরু করে মুখ পুরো কালো হয়ে গেছিলো, ভেতরগুলো পুরো পুরো কালো হয়ে গেছিলো, আর পুরো নাল পড়ছিল শুধু। আর নালটা আমাদের কি নর্মাল নাল, আমাদের জল জল হয় তো, সেরকম না, গাঢ় নাল। এবার গাঢ় নাল এত বেরোচ্ছে, মানে পুরো এখান থেকে বেরোতে পুরো আমার স্ট্রেচার ভর্তি হয়ে বেরিয়ে গেছে। লোকে বলে যে সরকারি হসপিটালের ডাক্তাররা ভালো না বা কিছু, কিন্তু আমার ভাগ্যে আমি ভালো ডাক্তার পেয়েছি, খুব ভালো ডাক্তার, মানে তাদের জন্যই হয়তো বেঁচে গেছি। এবার যেহেতু আমি অজ্ঞান হয়ে, মানে তখনও আমি জ্ঞান হারাইনি, তখনও তো তাড়াতাড়ি করে অক্সিজেন টক্সিজেন দিয়ে আমাকে, মানে ওরা বলেছিল যে যদি জ্ঞান হারিয়ে যায় তাহলে একে বাঁচানো কোনো মতেই সম্ভব নয়, তাই জন্য আমাকে যেভাবে হোক জাগিয়ে রাখতে হবে, যেভাবে হোক আমাকে জাগিয়ে রাখতে হবে। তো তখন আমার দিদা টিদা সব এসে, মানে এরকম আমি যখনই মানে শুয়ে পড়তাম, তখন এরকম ডাক্তার এসে আমাকে নাড়াতো, অক্সিজেন দিয়ে বুকে করে, এইভাবে ভেবে নাইনে রেখেছিল আমি অনেক দিন। তো এইভাবে থাকা, এবার আমার আগের পেশেন্ট একটা, মানে আগে আমি স্টেশনের মাঝে শুয়ে, মানে আমার আগে একজন মৃত পড়ে আছে, সে মনে হয় ওই ঘাস মারা যে ওষুধ ছিল সেটা খেয়েছিল, আর পেছনেও তাই, সে কি এটা গেছিলো, তো সেই এখানে অল্প বয়সী একটা মেয়ে ছিল, ও মারা গেছে। সামনে একজন বিবাহিত মহিলা, তার ছেলে বউ আছে টাছে, ছেলে বিয়ে হয়ে গেছে, পরে আমি গল্প শুনেছি এটা। তো সেও মারা গেছে, আর মাঝে আমি এরকম শুয়ে আছি মৃতপ্রায় অবস্থাতেই। তো এইভাবে ডাক্তার তো সারা রাত, ডাক্তারের ছুটি হয়ে গেছিলো, তবু সেই ডাক্তার যায়নি, বলছে এত অল্প বয়সী মেয়ে এরকম করেছে, ওর জীবনটা যদি মানে বাঁচানো যায়। তো উনি সারা রাত ছিল, প্রায় ছুটির পরে, ওনার 4টের সময় ছুটির পরেও উনি ছিল প্রায় 8:30 9টা পরে, যে ডাক্তার এসেছিলো তার কাছে আমাকে হ্যান্ড ওভার করে দিয়ে তারপর উনি গেছেন। তো সেইভাবে তো সারা রাত ওইভাবে আমি তো সব বুঝতে পারছি, যেহেতু আমার জ্ঞান হারায়নি, আমি সব শুনতে পাচ্ছি, মানে সব দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, মানে মানে ঘরে ঘরে চলে যাচ্ছে, তো আবার ডাক্তার এসে অক্সিজেন দিয়ে বুকেছি বিয়ে করে টোরে, মানে ঠিক করে দিয়ে যাচ্ছে। তো এইভাবে আমি অনেক দিন ভর্তি ছিলাম হসপিটালে, অনেক দিন। অনেক ভালো ভালো ওষুধ, মানে হসপিটালের ওষুধ আমাকে দেয়নি, যেহেতু বাইরে থেকে কেনার ছিল, তো সেই জন্য বাইরে থেকে ওষুধ কিনে ডাক্তার নিজের টাকাতেও আমাকে, এটা মিথ্যা কথা বললে হবে না, ডাক্তার নিজের টাকাতেও ওষুধ কিনে আমাকে দিয়েছে, মানে সেই অবস্থাতে। তো তারপর থেকে তো আমি প্রায় 1 মাস শুধু আইসক্রিম খেয়েছিলাম, মানে আমার মুখে কোনো স্বাদ থাকতো না, মুখে মানে আমি আইসক্রিমটা ঠান্ডা ছিল, আইসক্রিমটা যেহেতু ঠান্ডা ছিল, আমার গলা দিয়ে, মানে আমার গলায় গরম করে দিলে প্রচুর কষ্ট হতো, প্রচুর জ্বালা যন্ত্রণা করতো, মানে প্রচুর হতো। তো আমার তো হসপিটাল মানে আসার পর থেকে আমি 1 মাস শুধু আইসক্রিম খেতাম সকাল দুপুর, মানে আমার বন্ধুরা আমাকে দেখতে আসতো বা আমাদের বাড়িতে। তো এই যে স্কুলে যে আমার ছেলে হওয়াতে যে বান্ধবীগুলো গেছিলো, তারাই আমার ছোটোবেলার বান্ধবী, তারাই সব দেখতে গেছিলো হসপিটালেও বাড়িতেও, তারা আসতো আইসক্রিম দিয়ে যেত এসে। তো তারা এরকম, মানে আমি শুধু আইসক্রিমই খেতাম, আর কিছু খেতাম না। 1 মাস পর থেকে ডাক্তার আমাকে, তখন ডাক্তারের দেখাতে যেতাম, ডাক্তার আমাকে বললো যে তুমি ভাত খাবে। তো ভাতটা কীরকম, মানে বাচ্চা যেরকম মানে আলু ভাতে ভাত খিচুড়ি গলে যাবে সেই রকম ভাত ফ্রিজের মধ্যে রেখে দিতে হতো, রান্না করে ফ্রিজে পুরো ঠান্ডা করে আমি সেরকম খেতাম। সেরকমও প্রায় অনেক দিন খেয়েছি, অনেক দিন খাওয়ার পরে তারপর ওষুধ খেতে আমার মুখটু, মানে আমি ডাক্তার আমার তো পরে এক্সরে করা হয়েছিল, মানে তখনই এক্সরে করা হয়েছিল, মানে আমার এত অবধি গেছিলো, পুরো পেটের মধ্যে যায়নি, সেই জন্য আমি বেঁচে গেছিলাম, আর না হলে তো বাঁচার কোনো
উপায়ই ছিল না, তাহলে না বাঁচার কোনো উপায় ছিল না। তো তারপরে অনেক ওষুধ খেতে 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 মানে এখন তো পরে তো অনেকবার এক্স রে করা হয়েছিল, এক্স রে দেখেছিলো যে না পুরো ভেতরে রিকভার হয়ে গেছে। তো তারপরে আমি কি করলাম, মানে তখন তো আমি হসপিটাল থেকে ওদের বাড়িতে এসেছিলাম। তো ওদের বাড়িতে আসার পরে আমি তখন ঠিক করে, মানে হসপিটালে আমাকে সবাই বললো যে তুমি যে গেলে বেঁচে গেছো, ওই রকম মানুষের সাথে আর থেকো না, নিজে কিছু করো। তখন আমি সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ারে করেছি, সেইটা ঘটনাটাও বলছি। ফার্স্ট ইয়ারে তখন আমি মানে পড়াশোনা করছিলাম তখন, মানে বিয়ের পরেও আমি পড়াশোনা করছিলাম। তো পড়াশোনার ঘটনাটা একবার বলছি, যে মানে বলবো পরে, অন্য একটা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো আমি এই অবধি এটা শেষ করে দিচ্ছি, যে আমি সেইখান থেকে তারপরে আমি কিভাবে বেরিয়ে আবার পড়াশোনা করেছি সেটা আমি পরের ভিডিওতে বলছি সেই জিনিসটা। তো সেইভাবে তো আমি বেরিয়ে গেলাম, মানে ওইখানে থাকলাম। থেকে আমি ওদের বাড়ি থেকে 1 মাস থাকার পরে, মানে 1 মাস বলতে 20-22 দিন থাকার পরে আমাকে হসপিটাল থেকে সবাই বুঝে বলে ওরা মানুষের সঙ্গে থাকো না, তুমি ডিভোর্স নিয়ে নাও, যা পারো কাজ করো না। আমরা হসপিটাল থেকে আমাকে এরকম বলেছিল যে তুমি আমাদের সাথে কন্ট্যাক্ট করো, আমরা তোমাকে কাজ দেখে দেবো, এই হসপিটালেই যে কোনো কাজ তোমাকে দেখে দেবো, তুমি ওখান থেকে বেরিয়ে যাও, ওরকম সম্পর্কে থেকে লাভ নেই, জীবনটা আবার শেষ হয়ে যাবে। এইভাবে তো তুমি করেছো। তো আবার 20-22 দিন থাকার পরে আমি তখন আমি ডিভোর্স ফাইল করি। 20-22 দিন থাকার পর নিজেই গিয়ে ডিভোর্স ফাইল করি। আর তখন আমার কাছে সেভিংস বলতে, তখন বললাম যে ওরা সব টাকা নিয়ে নিত, তবু আমি যে ওই সিঙ্গেল অ্যাকাউন্টটা করেছিলাম, তো আমার কাছে তখন 6,000 টাকা মতন ছিল, 6,000 টাকা। আর আমার বাবা বিয়ের সময় যে গয়নাগাটিগুলো দিয়েছিল সেইগুলো আমার ভরসা ছিল, আর কিচ্ছু আমার কাছে ভরসা ছিল না টাকা পয়সা বলে। তো সেই ছিল। তা আমি তখন বললাম যে আমরা মিউচুয়ালি ডিভোর্স। এবারে আমি তখনও কোনো রকম অ্যালিমনির টাকা বা কিচ্ছু নিইনি, কিচ্ছু না, ওদের বাড়ি থেকে একটা সুতোও নিয়ে আসিনি। শুধু আমার বাবা বিয়ের সময় যে খাট আলমারিগুলো দিয়েছিল, সেই আলমারিটা, মানে এই যে আলমারিটা দেখতে ওই পাশের যে আলমারিটা, হ্যাঁ ওই আলমারিটা, আর আমার বাবা যে খাট দিয়েছিল সেই খাটটা, আর সোনা গয়নাটা যা দিয়েছিল সেই সোনা গয়নাগুলো আমি নিয়ে নিয়েছি। ওরা আমাকে একটা আংটি দিয়েছিলো, সেই আংটিটাও আমি ফেরত দিয়ে দিয়েছি ওদেরকে। তো ওইটা নিয়ে আমি ডিভোর্স ফাইল করি। তখন আমার বাবাদের সাথে কিন্তু তখনও আমার কোনো সম্পর্ক নেই। আর বাবারা দেখতে এসেছিলো, কিন্তু আমি বলেছি যে এসো না আমার সঙ্গে, এতদিন ধরে আমি তোমাদের বাড়ি যদি যেতেই পারতাম তাহলে তো আমি আমার আজকে এই পরিস্থিতি হতো না, মানে একটু রাগ অভিমান থেকে। তো তখন বাবা বলছিল যা হয়েছে মিটে যা, তুই আমাদের বাড়িতে চলে আয়। না আমি বলি না, আমি আর যাবো না, আমি বেরিয়ে যাবো, বাইরে বেরিয়ে যাব। তো আমি এই সব জিনিসপত্র নিয়ে, আর হচ্ছে আর একটা ফ্রিজ ছিল, ফ্রিজটা আমি আগের মাসে, মানে এইসব করার আগের মাসে আমি ইএমআইতে কিনেছিলাম ফ্রিজটা, আমার নিজের টাকা থেকেই, মানে যে টিউশন পড়তাম সেই টাকা থেকে। তো ওই ফ্রিজটা আর আমার সোনা গয়নাগুলো আর আমার সার্টিফিকেট, আমার জামা কাপড়, ওরা আমাকে যেসব শাড়ি ফাড়ি দিয়েছিল আমি সব ওদের বাড়িতে রেখে এসেছি, আমি কিচ্ছু নিয়ে আসিনি। নিয়ে আমি যে ঘরটায় ভাড়া পড়াতাম বললাম ওই বাবার বন্ধুর বাড়িতে, সেই ঘরটাতে আমি চলে গেলাম। সেই ঘরটাতেই পড়াতাম, সেই ঘরটাতেই তখন থাকতে শুরু করি। এবার 1 মাস পর পুরো ফাইনাল যে সাইনটা ছিল সেই সাইনটা করে, তখন ডিভোর্স হয়নি, ডিভোর্স হতে 8 মাস টাইম লেগেছে। তো ফাইনাল সাইনটা ওদের ওখান থেকে করে তখন আমার হচ্ছে জেঠিমার মেয়ের বাড়িতে ভাড়া চলে যাই, ওইভাবে ভাড়া চলে যাই। তো তারপরে আমি বলবো যে কীভাবে পড়াশোনা করেছি। এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পরের ভিডিওতে আবার আপনাদেরকে বলবো যে ওখান থেকে বেরিয়ে ভাড়া বাড়ি থেকে কীভাবে পড়াশোনাটা কন্টিনিউ করেছি। তো এই ভিডিওটা অনেকটা যেহেতু লম্বা হয়ে যাচ্ছে, তো পরের ভিডিওতে আপনাদেরকে বলছি যে কী হয়েছিল।